আমি জপে মন দিলাম। বসে বসে সন্ধ্যা ক্রিয়া সারবার জন্য উঠে বসলাম, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। আবার শুয়ে পড়ে জপ করতে লাগলাম। জপ শেষ করে ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু সর্বাঙ্গে যন্ত্রণার জন্য ঘুমাতে পারলাম না। বাইরে তখন নৃত্যের তালে তালে ভিল নারী পুরুষের দ্বৈত সঙ্গীতের মহলা চলছে, তার সঙ্গে প্রাণখোলা হাসির লহর। আমি ভাবছি, অথচ এই ভিলদের সম্বন্ধে কত বিকৃত তথ্যই না শুনে এসেছি। এরা নাকি লুটেরা, নিষ্ঠুর ও ভয়ঙ্কর। অভাবের তাড়নায় নিরন্ন অভুক্ত স্ত্রী পুত্রের মুখে খাদ্য জোগাবার জন্য হয়তো কখনো কখনো ভিলরা দল বেঁধে লুটপাট করে, বাধা পেলে আঘাত হানে, কিন্তু সেইটাই ভিলদের একমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য নয়। কোন জাতের মধ্যে চোর, ডাকু বা লুটেরা নাই? এ পর্যন্ত আমি যত ভিলের সাক্ষাৎ পেয়েছি, তাদেরকে তো আমার তত নিষ্ঠুর বা ভয়ঙ্কর বলে মনে হয়নি। বড়বাণী পেরিয়ে আসার সময় যে ভিলরা আমাদের কাছে এসেছিল, তারা মুখে মকমক করেছিল, অর্থাৎ রাখ রাখ বলছিল। মহান্তজি কিছু বাজরার আটা এবং কয়েকটা সূঁচ দিতেই তারা সন্তুষ্ট হয়ে চলে গেছিল, কারও অঙ্গ স্পর্শ করেনি। এসব এলোমেলো চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, তখন সকাল হয়ে গেছে। উঠানে এবং প্রত্যেকটি কুটিরের দাওয়ায়, কুটিরের মধ্যেও নারী পুরুষ ঘুমে অচৈতন্য। কত রাত্রে যে তারা ঘুমাতে এসেছিল আমার তা জানা নাই। আমি প্রাতকৃত্য সেরে ফেলার জন্য গামছা নিয়ে তাদের সেই পূর্ব দিকের পাঁচিলের ফাটক দিয়ে পোগা পোমা গাঢ়ার ধারে গিয়ে পৌঁছালাম। পাহাড় থেকে বনের ঢল এদিকে নেমে এসেছে বটে, তবে গাছপালা তত ঘন নয়। সূর্যোদয় এখনো হয়নি। সবচেয়ে আশ্চর্য হলাম আমার শরীরের অবস্থা দেখে। শরীরে ব্যথা যন্ত্রণা কিছু নাই। মনে হচ্ছে পায়ের ক্ষত এবং সর্বাঙ্গে যে যন্ত্রণা কাল ভোগ করেছিলাম, সে যেন অন্য কোনো শরীরে হয়েছিল। গরম জলের সঙ্গে কি লতাপাতা যে মিশিয়ে দিয়েছিল, তার অত্যাশ্চর্য গুণ দেখে আমি অবাক হলাম। হায়, এই সব লতাপাতার গুণ এবং ক্রিয়া পাহাড়ি জঙ্গলিদেরই জানা রইল, কালক্রমে লুপ্ত হয়ে যাবে। রসায়ন ও ভেষজ তত্ত্ববিদ গবেষক পণ্ডিতদের হাতে এই বিদ্যা পড়লে কি ভালোই না হতো। আমি অনেকক্ষণ ধরে স্নান করলাম সেই নালার স্বচ্ছ জলে। সূর্যোদয় হচ্ছে। বেশ কিছুটা দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের উপর দিয়ে একটা ঝর্ণা বয়ে আসছে। ঝর্ণার জলে প্রভাত সূর্যের উদয় রশ্মি পড়ায় মনে হচ্ছে শ্বেত জ্যোতির লহর খেলছে। সেই ঝর্ণার জলে সৃষ্টি হয়েছে পোগা পোমা গাঢ়া। সূর্যার্ঘ্য তর্পণাদি সেরে যখন ফিরে আসছি, তখন দেখলাম কয়েকজন মেয়ে পুরুষ একটা শাল গাছের তলায় একটা ঢিবি এবং একটা পাথরকে নানা রকম বুনো ফুল দিয়ে সাজাচ্ছে। পাথরটা দেখতে মোটা একটা শিবলিঙ্গের মতো। সিঁদুর লেপ্টে লেপ্টে তার এমন অবস্থা যে সেটি প্রকৃত শিবলিঙ্গ কিনা তা চেনার উপায় নাই। ঢিবিটাও অদ্ভুত ধরনের। দূর থেকে যেটাকে একটা ঢিবি বলে মনে হয়েছিল, কাছে গিয়ে দেখলাম তার সংখ্যা 7টি। ঢিবিগুলির নিচে গর্ত। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না। 2টি কুঁড়ের মাঝখান দিয়ে আমার থাকবার স্থানে খাটিয়ার কাছে গিয়ে পৌঁছালাম। এখন সেখানে কেউ শুয়ে নেই, যে যার কাজে ব্যস্ত। ভিজে গামছা রোদে মিলে দিয়ে খাটিয়ায় বসেছি। মনে মনে সংকল্প আঁটছি, দেখি একবার লচুকে বলে যদি জঙ্গলের পথে কতকটা এগিয়ে দেয়, তাহলে এখনই এদের কাছে বিদায় নিয়ে হাতানোড়া কুবজা সঙ্গমের দিকে যাত্রা করব। যদি সেখানে নাগা সন্ন্যাসীদের সঙ্গে দেখা হয়ে যায় ভালো, নতুবা নর্মদার কিনারে একবার পৌঁছাতে পারলে একা একাই পরিক্রমা করব। এইসব ভাবছি আর গাঁঠরি বাঁধছি, এমন সময় লছু ও বুধন দুজনেই আমার কাছে এসে পৌঁছালো। তাদেরকে আমার মনের সংকল্প অনেক কষ্টে বুঝিয়ে দিতেই তারা একসঙ্গে হাত নেড়ে প্রবল আপত্তি জানালো। যার বাড়িতে আছি সেই বুড়ো ভিলকে লছু আমার মনের সংকল্প জানাতেই সেও দৌড়ে এসে আপত্তি জানালো। লছু বারবার বলতে লাগলো, দারহা দারহা, জটিয়া জটিয়া মাংরা। তার ভাঙা ভাঙা সংক্ষিপ্ত হিন্দি বাক্যে বুঝলাম যে সে যে শব্দগুলি উচ্চারণ করলো সেগুলো তাদের এক একটি দেবতার নাম। আজ তাদের দেবতার পূজা হবে, উৎসবের দিন, কাজেই আজ আমাকে তারা কিছুতেই যেতে দেবে না। পরিবর্তে তারা তখনই আমাকে বাইরে তাদের পূজার জায়গায় নিয়ে যেতে চাইল। আমি কমণ্ডলুতে নর্মদা দর্শন করে তাদের সঙ্গে বাইরে এলাম। সমস্ত প্রাঙ্গণ মেয়ে পুরুষ বালক বালিকাতে ভরে গেছে। একজন লোককে দেখলাম মাথায় একটি মাত্র জটা,
গলায় নানা রকম পুঁতির মালা, দুহাতে হাড়ের মালা, মত্ত অবস্থাতে নিজের কপালে সিঁদুরের ফোঁটা কাটছে। শুনলাম সেই নাকি পুরোহিত। তাদের প্রত্যেক দেবতার কাছে কিছু ফলমূল, বাজরার রুটি, তিলের নাড়ুর মতো কতগুলো লাড্ডু নৈবেদ্য হিসাবে সাজানো হয়েছে। প্রত্যেক দেবতার কাছেই 3টে করে কালো পাঁঠা, 3টে করে ভেড়া এবং 3টে করে মুরগি বাঁধা আছে। একটা মহিষও বাঁধা আছে দেখলাম। বুঝলাম এই নিরীহ প্রাণীগুলোর আজ প্রাণ যাবে। লছু আমাকে প্রথমেই নিয়ে গেল শাল গাছের গোড়ায় সিন্দুর লিপ্ত সেই শিবলিঙ্গের কাছে। লছু পরিচয় দিল জটিয়া, ভূত প্রেতদের রাজা। লছুর কথায় বোঝা গেল এই দেবতা তাদেরকে ডাকিনী ও ডাইনীদের হাত থেকে রক্ষা করে। মনে মনে ভাবলাম, যে রূপেই হোক ভিলদের মধ্যে শিবই এই রূপে পূজা নিচ্ছেন, কারণ শিব জটাধারীও বটেন। সেই পুরোহিত প্রথমেই এই দেবতারই পূজা করতে বসলেন। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে নানা রকম দুর্বোধ্য মন্ত্রে ফুল ও সিঁদুর দিয়ে পূজা করে পুরোহিত একটা মুরগির মুন্ডু ছিঁড়ে রক্ত ছিটাতে লাগলো জটিয়ার উপর। পূজা আরম্ভ হতেই মাদল বাজতে লাগলো। মেয়ে পুরুষরা নেচে নেচে ভিলদের ভাষায় গান শুরু করলো। লছু এবার আমাকে নিয়ে গেল তাদের দ্বিতীয় দেবস্থানে, অর্থাৎ পূর্বোক্ত 7টি ছোট ছোট ঢিবির কাছে। নাম বলল দারহা। ঢিবির নিচে যে গর্ত, তাতে ছোট ছোট শুকনো কাঠের টুকরো ভরা আছে। সেই পুরোহিত টলতে টলতে সেখানে এসে প্রত্যেকটি ঢিবির নিচে আগুন জ্বালল। এই দেবতার কালো ফুল ছাড়া পূজা হয় না। পুরোহিতকে দেখলাম ঢিবির উপর কালো ফুল ছড়িয়ে দিয়ে আগুনের মধ্যে মন্ত্র আওড়াতে আওড়াতে ঘি এবং ধুনা ছড়িয়ে দিতে। পুরোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পূজা এবং হোম সারল। দারহাকে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়েই পূজা করতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়েই একটা মুরগির মুন্ডু ছিঁড়ে তার রক্ত ঢিবির উপর কিছুটা ছড়িয়ে দিয়ে ঢিবিকে বেষ্টন করেও রক্ত ছড়ানো হলো। লছু ব্যাখ্যা করল, এইভাবে ভূতিনী, প্রেতিনী ও ডাকিনীকে আটকা বন্ধনী দেওয়া হলো। আগামী 1 বছর তারা আর তাদের উপর কোনো মতেই ভর করতে পারবে না। দারহার পূজা শেষ করার সঙ্গে সঙ্গে পুরোহিত সেই ঢিবিগুলোর কাছ হতেই গড়িয়ে গড়িয়ে গিয়ে পৌঁছালো তাদের তৃতীয় দেবতার কাছে। দেখলাম একটা লাঙ্গলের মুড়া পোঁতা আছে, তাতে সিঁদুর মাখানো আছে। লাঙ্গলের মুড়ায় ফুলের মালা দুলছে। লছু জানালো এই দেবতার নাম বাঙ্গড়া। শুয়ে শুয়েই পুরোহিত 1 ভাঁড় মদ হাত বাড়িয়ে লাঙ্গলের মুড়ার ঢেলে দিল। তারপর দাঁড়িয়ে পড়ে পুরোহিত ঊর্ধ্ববাহু হয়ে আকাশের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে কি সব মন্ত্র পড়তে লাগলো। মাদলের বাজনার সঙ্গে নারী পুরুষের নাচ যেন আরও উদ্দাম হয়ে উঠল। আমি ইঙ্গিতে জলখাবার অজুহাতে ঘরের উঠানে খাটিয়াতে গিয়ে বসলাম। খাটিয়াতে বসে বসে পাঁঠা এবং ভেড়ার আর্তনাদ শুনতে পেলাম। বুঝলাম সেগুলোর বলিদান পর্ব শেষ হলো। বেলা প্রায় 1টার সময় তাদের পূজা শেষ হলো। পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2টো ভুট্টা পুড়িয়ে সেই বৃদ্ধ ভিল আমার কাছে নিয়ে এলো, তার সঙ্গে 2টো মেটে আলুর মতো ফল। আমাকে ইশারা করে জানালো যে ছাল ছাড়িয়ে খেতে হবে। শাঁকালুর মতো ছাল ছাড়িয়েই আমি খেলাম। খেতে শাঁকালুর মতোই মিষ্টি। ভুট্টা 2টোও বসে বসে চিবালাম। পূজা শেষ হয়ে গেছে, কাজেই দলে দলে মেয়ে পুরুষ যে যার ঘরে ফিরতে লাগলো। সবাই ফিরল টলতে টলতে। প্রত্যেকেই আকণ্ঠ মদ এবং হেরিয়া গিলেছে। অনেকেই পূজার স্থান হতে ফিরতে পারেনি, সেখানেই নেশার ঘোরে গড়াচ্ছে। আমি খাটিয়াতে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে সারা বিকেলটা কাটিয়ে দিলাম। বিকেল প্রায় 5টায় সময় উঠে বাইরে বেরিয়ে সেই পোগা পোমা গাঢ়ার দিকে হাঁটতে লাগলাম। 3-4 জন বুড়ি বাইরের উঠানটা পরিষ্কার করছে। জল দিয়ে মুরগি, পাঁঠা ও ভেড়ার রক্ত পরিষ্কার করছে। একের পর এক কুঁড়ে ঘরগুলি পেরিয়ে যেতে যেতে দেখলাম অধিকাংশ মেয়ে পুরুষ যে যার কুঁড়ের মধ্যে থাকলেও এখনও প্রায় 5 জন পুরুষ হেরিয়ার নেশায় ল্যাংটো হয়ে পড়ে আছে। তার মধ্যে সেই পুরোহিত মশাইও আছেন। আমি নালায় নেমে ঝর্ণার জল পেট পুড়ে খেয়ে বসে থাকলাম। প্রায় ঘণ্টাখানিক বসে থাকার পর দেখলাম পশ্চিম দিগন্তে সূর্যদেব ঝুঁকে পড়েছেন। তার মানে সন্ধ্যা হতে আর দেরি নাই। অস্তগামী সূর্যের রক্তিম রশ্মি পাহাড় ও বনের বড় বড় গাছের চূড়ায় পড়ায় সমগ্র জঙ্গলের পরিবেশ অপরূপ মায়াময় হয়ে উঠেছে। আমি সেখানে বসেই সন্ধ্যান্নিকে মন দিলাম। যখন তা শেষ হলো তখন চোখ খুলে দেখি চারদিক অন্ধকারে ঢেকে গেছে। আমার মনে ভয় দেখা দিল। যতই হোক আমি এদের পাঁচিলের বাইরে আছি।
চিতাবাঘ, নেকড়ে প্রভৃতি সন্ধ্যা নেমেছে দেখে এই নালায় জল খেতে আসতে পারে। আমরা সভ্য জগতের অধিবাসী, অন্ধকারময় বনানীর দৃশ্যও আমাদের কাছে গম্ভীর ও সুন্দর বটে, কিন্তু এ অনুভূতিও জাগিয়ে দেয় যে এই স্থান আমাদের পক্ষে বিদেশ। এখানে লছু, বুধন প্রভৃতি বা তাদের বাড়ির মেয়েরা স্বচ্ছন্দে ও নির্ভয়ে ভ্রমণ করতে পারে। বন্য কার্পাস হতে মোটা কাপড়, গামছা বুনতে পারে। এরা গভীর বন থেকে কন্দমূল আহরণ করে ক্ষুণ্ণিবৃত্তি করতে পারে। এরা কর, জতা, মহুয়া প্রভৃতি গাছের বীজ সংগ্রহ করতে পারে। মোটা চালের ভাত রেঁধে তাকে রোদে শুকিয়ে তাতে বাখর প্রভৃতি গাছরা মিশিয়ে হেঁড়িয়া তৈরি করে। তাই খেয়ে বিশ্বভুবনের সব দুঃখ মুহূর্তে ভুলে যেতে পারে। একখানা কুড়ুল বা টাঙ্গি হাতে থাকলে এদের মেয়েরাও বাঘ, ভালুকের সঙ্গে মরণপণ লড়াই করতে পারে। কিন্তু আমাদের মতো লোকেদের, যাদের শরীরে সভ্যতা নামক রোগ জীবাণুর অনুপ্রবেশ ঘটেছে, তাদের পক্ষে এই স্থান, অন্তত এই সন্ধ্যাকাল, নিশ্চয়ই ভয়াবহ। আমি উঠে পড়লাম। ফাটক দিয়ে ঢুকতে যাব, এমন সময় কারো পায়ের শব্দ শুনে আমি চমকে উঠলাম। লছু, লছু হো, এই বলে লছু আমাকে সাড়া দিল। তার ভাঙা ভাঙা খাপছাড়া হিন্দি ভাষা শুনে বুঝলাম যে সন্ধ্যা হয়ে গেছে, অথচ ফাটক খোলা আছে দেখে সে ফাটক বন্ধ করতে আসে এবং আমাকে দেখতে পায়। আমি চোখ বন্ধ করে চুপ করে বসে আছি দেখে সে বুঝে নিয়েছে আমি নিশ্চয়ই জটিয়া বা মাংরা দেবতার পূজা করছি। সে এর আগে বনে বা পাহাড়ের গুহায় এইরকম অনেক সাধুকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখেছে কিনা। আর আমি যে জটিয়া বা মাংরারই পূজা করছি, তার এ ধারণার কারণ জটিয়া বা মাংরা ছাড়া আর কোনো তো দেবতা নাই। ভূতে ধরলে তবে তো লোকে দাঁড়াকে ডাকে। আমি তার কথায় কোনো জবাব দিলাম না। সে ফাটক বন্ধ করে আমাকে সঙ্গে নিয়ে চলল সেই বুড়ো ভিলের আস্তানায়। প্রত্যেকটি কুঁড়ের মধ্যে ছেলে, মেয়ে, নারী, পুরুষেরা আনন্দে কলধ্বনি করছে। তাদের এই আনন্দ কলরবের কারণ লছু জানালো, দুপুরে যে পাঁঠা, ভেড়া, মহিষ, মুরগি প্রভৃতির বলি হয়েছিল, সবাই সেই মাংসের ভাগ পেয়েছে। খাটিয়ার কাছে এসে দেখি ভাঁড়ের মধ্যে করঞ্জার তেলে তুলো ডুবিয়ে একটা বাতি জ্বালা হয়েছে। বুধন সেখানে বসে আছে। একটু পরেই দেখলাম কয়েকজন মেয়ে পুরুষের সঙ্গে বুড়ো ভিল আসছে টলতে টলতে। লছু ও বুধন ফিসফিস করে বলল, বার সর্দার, দুপুরের নেশার ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি। বুড়ো এসেই আমার খাটিয়ার কাছে এসে মাথা ঠুকতে লাগলো। সকলেরই মুখ থেকে হেরিয়ার বিদঘুটে বটকা গন্ধ ভেসে আসছে। লছু তাকে ধরে আমার কাছ হতে দূরে বসিয়ে দিল। লছু তার সংক্ষিপ্ত ভাঙা ভাঙা দু চারটি শব্দে যা বলল, তার মর্ম এই বুঝলাম যে আমি পরদেশি মেহমান এখানে রয়েছি, অথচ তারা নিশা করেছে বলে এই ভিল পল্লীর সবাই তোর ছুমা মাংছে। ছুমা শব্দটা জড়িয়ে জড়িয়ে এমনভাবে উচ্চারণ করলো যে আমি শুনলাম চুমা। আমি ঘাবড়ে গেলাম। বেটা বলে কি? এতগুলি মেয়ে পুরুষকে চুমা দিতে হলে তো আমি গেছি আর কি। তার চেয়ে এদের যেসব নিষ্ঠুর আচরণের গল্প শুনে এসেছি, এরা যদি আজ আমার সঙ্গে সেই রকম মারপিট করে, আমার সব কিছু কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে এই রাতে ফাটক খুলে দূর করে দেয়, তাও বরং সইতে পারবো। আমি বিপন্ন মুখে লছু বুধনের দিকে তাকাতেই তারা দুজনে মিলে ছুমা ছুমা বলতে বলতে ছুমা শব্দটা উচ্চারণ করতে পারল। আমি বুঝতে পারলাম বার সর্দার সকলের হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি নানা রকম আকার ইঙ্গিত করে বললাম, কই বাত নেহি, কই বাত নেহি। অর্থাৎ পূজা এবং উৎসবের দিনে একটু আধটু নিশা করলে কোনো দোষ হয় না। লছু আমার ভাব ও ভাষা ভিল ভাষায় বুঝিয়ে দিতেই বুড়ো এবং আর সকলে আনন্দে নাচতে আরম্ভ করে দিল এবং যথারীতি নেশার টাল সামলাতে না পেরে পরস্পরকে জড়িয়ে ধরে পপাত ধরণী তলে। একটু পরেই সবাই আবার ধীরে ধীরে ধাতস্থ হয়ে উঠে বসল। সুযোগ বুঝে আমি বার সর্দারকে বললাম, সেবেরে হাত নোড়া যাত্রা করেঙ্গে। কেউ আমার সঙ্গে গিয়ে পথ কতটা এগিয়ে দিলে ভালো হয়। লছু আমার বক্তব্য ভিল ভাষায় বুড়োকে বুঝিয়ে দিলেও বুড়ো কোনো জবাব দিল না, চুপ করে বসে রইল। তার কপালে গভীর কুঞ্চন রেখা ফুটে উঠেছে দেখে আমি ভাবলাম, আমি এমন কি গভীর চিন্তার কথা বললাম। আমার মনে পড়ল আমাদের গাঁয়ে সাঁওতাল পল্লীর একটি ঘটনা। আমার জন্মস্থান কালিয়াড়া গ্রামের কাছেই একটি সাঁওতাল পল্লী আছে। গ্রামটির নাম দক্ষিণ ঢেকিয়া। ছোটবেলায় রোজ বিকালে সেখানে আমরা ফুটবল ও হাডুডু খেলতে যেতাম। সেখানে মাঠ ভালো। কালিয়াড়া, মুনিবগড় ও দক্ষিণ ঢেকিয়ার কয়েকটি সাঁওতাল ছেলে, যারা সবাই আমাদের সহপাঠী,
সবাই মিলে আমরা সেই মাঠে খেলতাম। দক্ষিণ ঢেকিয়ার চামটু সর্দারের ছেলে পাঁচুর সঙ্গে ভৈরবপুরে টুডন সাঁওতালের মেয়ের বিয়ে হবে। তার পাকা দেখা এবং পাকা কথাবার্তা বলতে এসেছে টুডন। চামটু সর্দারের বাড়ির উঠোনে সাঁওতাল পল্লীর মাতব্বররা গোল হয়ে বসে হেরিয়া খেতে খেতে কথাবার্তা চলছে। পাত্রের বাবা হিসাবে চামটু বলছে মেয়ের বাপ টুডনকে, বেহাই মোকে 10টা মোরগ দিতে হবে ব। টুডন বলে হ্যাঁ দিবেক বটে। চামটু বলে বেহাই 2টা হেলা গরু অর্থাৎ লাঙল করতে পারে এমন দামড়া গরু দিবি। টুডন বলে হ্যাঁ দিবিক বটে। চামটু আবার বলে আমার পাঁচুকে তুই একটা সোনার আংটি আর তোর মেয়ের গলার চাঁদির হাসুলি আর তোরা দিতে হবে। এক চুমুক হেরিয়া গিলে নিয়ে গিয়ে টুডন উত্তর দিল হ্যাঁ দিবেক বটে। চামটু আবার বলে বেহাই রে বেহাই, তুই আমার একটা মাত্র বেয়ারের বেহাই, তুই আমাকে 10-20 টাকা আর 2টা পাঁঠি দিবিক। টুডন তখন বলে হ্যাঁ দিবেক বটে, তবে তোকেও একটা বাত রাখতে হবে। যে সমস্ত সাঁওতাল মাতব্বররা সেখানে হেরিয়া খেতে খেতে উভয় বেয়ায়ের কথাবার্তা শুনছিল, তারা এবার একসঙ্গে বলে উঠল তা তো চামটুকে শুনতেই হবে। 10টা নয় 5টা নয়, তুই একটা জিনিস মাংছিস বটে, গাঁয়ে বিচার আছে না, পঞ্চায়েত আছে না, তুই টুডন বলেই ফেল, চামটুকে তোর একটা কথা রাখতেই হবে। তখন টুডন বলে উঠল হ্যাঁ আমার একটা কথা, বেহাই আমি কিছু দিতে লারবো বটে। বার সর্দারকে নীরব দেখে আমি ওই ঘটনার কথা ভাবতে লাগলাম। কি জানি এইসব বুনো লোকদের মতিগতির স্থিরতা নাই, যদি হঠাৎ বলে বসে কাল সকালেও যেতে দিতে লারবো, তাহলে তো বড় মুশকিলে পড়ব। একে তো 3 দিন হয়ে গেল মা নর্মদার ধারা চোখে দেখতে পাচ্ছি না। নর্মদা কিনার থেকে অনেক দূরে এসে পড়েছি, আবার যদি আটকে যায় তাহলে আমার পক্ষে তা দুঃসহ হয়ে যাবে। কিন্তু আমার এ চিন্তা যে অমূলক একটু পরেই তা বুঝতে পারলাম। বার সর্দার আগামীকাল সকালে রোদ উঠবার সঙ্গে সঙ্গে যাত্রা করবার সম্মতি শুধু দিল না, সঙ্গে হুকুম জারি করলো লছু এবং বুধন আমাকে হাতনোড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আমি হাসি দিয়ে আনন্দ প্রকাশ করলাম এবং ধন্যবাদ জানালাম। লছু ও বুধন বার সর্দার এবং অন্যান্য সবাইকে ধরে ধরে তাদের ঘরে পৌঁছাতে গেল। তাদের চলার পথের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলাম। আমাকে চমকে দিয়েছে এদের প্রাণোচ্ছল বলিষ্ঠ স্বাস্থ্য। বিনা নুনে বিনা তরকারিতে মোটা কবরা চালের ভাত, বাজরার আটা, জঙ্গলের কন্দমূল, মেটে আলু এবং ভুট্টা চিবিয়ে কি করে যে এমন লৌহ দৃঢ় শরীর স্বাস্থ্য হয় তা আমাদের বুদ্ধির অগম্য। অরণ্য ও পাহাড়ের রহস্য অরণ্যের গোপন অন্তরালেই প্রচ্ছন্ন থাকুক, আমি এখন খাটিয়াতে আশ্রয় নিই। আমি শুয়ে পড়লাম। জপ করতে করতে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম।